যে কোনো রাজনৈতিক দল তারা যে রাজনীতি করে, রাজনীতির মানে হচ্ছে মানুষ, মানুষের ভালো থাকা। রাজনীতির মানে হচ্ছে মানুষকে ভালো রাখা। রাজনীতির মানে হচ্ছে গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিক হতে পারে, কৃষক হতে পারে, অথবা অন্য যে কোনো পেশার মানুষ হতে পারে, মহিলারা হতে পারেন, যুব সমাজ হতে পারে, তারা সমাজে কিভাবে ভালো থাকবে, এ সমাজ কিভাবে এগিয়ে যাবে, মানুষ যাতে আরেকটু কিভাবে ভালোভাবে বাঁচতে পারে, এই সব নীতি ঠিক হওয়ার জায়গা হচ্ছে রাজনীতি। বাদবাকি কাজ করবার জন্য ক্লাবের, পাড়ার ক্লাব আছে, বাদবাকি কাজ করবার জন্য ওই এনজিও আছে, বাদবাকি কাজ করবার জন্য আরও অনেক কিছু আছে। কিন্তু রাজনীতির মধ্যে যদি মানুষের আলোচনা কমে যায়, রাজনীতির মধ্যে যদি মানুষের দিন আনা দিন খাওয়া মানুষ, গরিব, খেটে খাওয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক গরিব মানুষ, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের দাবি দেওয়ার কথা যদি রাজনীতিতে কমে যায়, তাহলে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। আজকে আমাদের রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আমাদের যে দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু, সে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি নেই, আপনি নেই, মানুষ নেই। মা বোনেদের ভালো থাকা, গরিব খেটে খাওয়া মানুষের ভালো থাকা, মাথা উঁচু করে বাঁচা, কৃষকের সারের দাম, গ্যাসের দাম কমানো, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা চাল, ডাল, আলু, আগুনের মতো দাম বাড়ছে। বেকার যুব সমাজ, রাজ্যের বুকে চাকরি নেই, নতুন শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি মানে দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকারি চাকরি মানে নতুন নতুন দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকার যখন নোটিফিকেশন করে, তৃণমূলের নেতারা মনে করে যে একটা নতুন করে খাওয়ার জায়গা হয়েছে, পার্টি অফিস থেকে আলু পটলের মতো করে এ রাজ্যের বুকে চাকরি বিক্রি করব। মানুষ ডিগ্রির মাধ্যমে চাকরি পাবে না, কিন্তু মানুষ যার যত টাকার দম তার মাধ্যমে চাকরি পাবে। আজকের এমন একটা রাজনীতি হচ্ছে যে রাজনীতিতে বেকার যুবক, বেকার যুবতী, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নিয়ে কোনো আলোচনা নেই। আজকে এমন একটা রাজনীতি তৈরি করবার জায়গা হচ্ছে যেখানে মা বোনেদের ইজ্জত, মা বোনেদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার কোনো আলোচনা নেই। আজকের দিনে এমন একটা রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর জিনিসের দাম বাড়ছে। আগে 100 টাকা, 200 টাকা, 300 টাকা নিয়ে গেলে বাজারে যতটা জিনিস কেনা যেত, এখন তার অর্ধেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। এই সব কিছু সাইড লাইন করে দিয়ে, এই সব কিছু পাশে সরিয়ে দিয়ে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল আজকে রাজনীতির মাঝখানে নিয়ে এসছে মন্দির মসজিদকে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল রাজনীতির মধ্যে নিয়ে এসছে ধর্মকে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। সিপিএম এর কোন নেতা বলছে তার জন্য থাকবে তা নয়, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে থাকবে। আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কোন ঠাকুরের পুজো করবেন, আপনার আরাধ্য দেবতা কে হবে, আপনি নাস্তিক হবেন নাকি আপনি ধর্মানুরাগী হবেন, তা আপনার অধিকার। সেই অধিকার আপনাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান। ধর্ম এতদিনও ছিল, ধর্ম আজকেও আছে, ধর্ম ভবিষ্যতেও থাকবে। মন্দির আগেও ছিল, এখনো আছে। কিন্তু আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, কি তৃণমূল কি বিজেপি, কার্যত ধর্ম নিয়ে রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। বেকার যুবক টুকরে টুকরে কাঁদছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে। 100 দিনের কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ থমকে দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত ব্যবস্থা লাটে উঠে গেছে, রাজ্যের মানুষ কষ্টের মধ্যে রয়েছে, গোটা রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। কিন্তু একদিকে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে আজকে ধর্মের বিনিময়ে ভাগ করে দিতে চাইছে। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখছি, আপনাদেরকে ভাববার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা বলুন তো, এই রাজ্যের সরকার যখন ক্ষমতায় এলো 2011 সালে,
তার আগে কি এ রাজ্যের বুকে ধর্ম পালন হতো না? এ রাজ্যের সরকার যখন 2011 সালে ক্ষমতায় এলো, তার আগে কি এ রাজ্যের বুকে দুর্গা পুজো হতো না? এ রাজ্যের বুকে কালী পুজো হতো না? এ রাজ্যের বুকে শীতলা পুজো হতো না? এ রাজ্যে 2011 সালে ক্ষমতায় আসবার আগে এ রাজ্যে কি ঈদ হতো না? এ রাজ্যে কি বড়দিন হতো না? সব হতো। এ রাজ্যের বুকে ঈদ পালন হতো, এ রাজ্যের বুকে দুর্গা পুজো হতো, এ রাজ্যের বুকে কালী পুজো হতো, এ রাজ্যের বুকে ধুমধাম করে মানুষ তার নিজের উৎসব পালন করতেন। কিন্তু লাল ঝান্ডার জ্যোতি বোস আর বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন রাজনীতির সাথে ধর্মকে গুলিয়ে দেয়নি, আর দেয়নি বলেই বাংলাটা সুরক্ষিত ছিল। বাংলার বুকে কোনোদিন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায়নি। আজকে তৃণমূল আর বিজেপির নেতাদেরকে দেখলে মনে হয় এরা যেন যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী হয়েছে। কে কখন হিন্দু সাজছে, কে কখন মুসলমান সাজছে শুধুমাত্র ভোটের জন্য। এই পাশের বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুবাবু আজ থেকে 5 বছর আগে যিনি তৃণমূলের নেতা ছিলেন, 5-6 বছর আগে ঈদের সময়তে, সেই সময়তে আমরা দেখতাম মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়ার ভান করে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তার ছবি ছড়িয়ে পড়তো। ঠিক একই রকমভাবে রেড রোডে নামাজ পড়বার ভান করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক ঈদ আসলেই, ঠিক ঈদের আগেই মাথায় টুক করে হিজাবটা টেনে নিয়ে তিনি বসে পড়তেন। আর আজকের দিনের মহিমা আপনি দেখুন। আজ থেকে 5 বছর 6 বছর আগে যে শুভেন্দু বাবু মাথায় ফেজ টুপি পরে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে ভোটের জন্য নিজেকে মুসলমান দরদি প্রমাণ করতেন, এখন গোটা দেহ মাথার কালো চুল বাদ দিলে কার্যত সবটা রং দে তু মোহে গেরুয়ার মতো গেরুয়া করে নিয়েছে। গিরগিটি ছাড়া আর কিছু বলা যেতে পারে না। এমন নেতাদেরকে আমাদের দিকে তাকিয়ে দেখুন। আমরা লাল ঝান্ডার রাজনীতি করি, লাল ঝান্ডার রাজনীতি করতাম, মানুষের হয়ে কথা বলি, মানুষের হয়ে কথা বলতাম, গরিব মানুষের হয়ে কথা বলি, আমরা শ্রমিকের হয়ে কথা বলি, কৃষকের হয়ে কথা বলি, ছাত্রের জন্য বলি, যুবর জন্য কথা বলি, সমাজের পিছিয়ে পড়া অংশ, অর্থনৈতিকভাবে দুর্বল অংশ, গরিব মানুষের জন্য লড়াই করি। কিন্তু লড়াই করতে গিয়ে কোনোদিন আমাদেরকে হিন্দু মুসলমান সাজতে হয় না। তার কারণ আমরা মনে করি রাজনীতি রাজনীতির জায়গায়, আর ধর্ম ধর্মর জায়গায়। রাজনীতি আর ধর্ম যদি এক হয়ে যায়, রাজনীতি ধর্ম মন্দির মসজিদ এসব যদি গুলিয়ে এক হয়ে যায়, তাহলে যে বিষ তৈরি হয় সেই বিষে আসলে সমাজ 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 মানুষ মরে যায়, সমাজ পিছিয়ে যায়। পশ্চিমবাংলার আজকে তাই হচ্ছে। এই জেলা গর্বের, পূর্ব মেদিনীপুর জেলা। আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম। আমার যে গ্রামের স্কুল, আমাকে দেখতে একটু সৌড়ে সৌড়ে না, হ্যাঁ আট ভাট একটু সৌড়ে সৌড়ে তো, হ্যাঁ। আস্তে আস্তে আমাকে একজন কমরেড এসে বললেন, দাদা গ্রামের রাস্তার হাঁটতে কেমন লাগছে? আমি বললাম, ভাই আমি সকালবেলা এই রাস্তা থেকেই এসছি, আমার পাড়াটাও এরকমই, পাতি পঞ্চায়েতে বাড়ি। যাই হোক, কিন্তু আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে সব মিলিয়ে এই পশ্চিমবাংলায় একটা সময় পূর্ব মেদিনীপুর এমন একটা জেলা ছিল সবচাইতে বেশি শিক্ষিত মানুষের বসবাস। পূর্ব মেদিনীপুর মানে কি? বামফ্রন্টের জমানা, লাল ঝান্ডা, 34 বছর রাজ্যের শাসনভার সামলাচ্ছে বামফ্রন্ট, দায়িত্বভার দিয়েছে। 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা। মাধ্যমিকের রেজাল্ট বেরোতো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতো। কলকাতার তাবড় বড় বড় স্কুল থাকতে পারে, কলকাতার অনেক বড় বড় ইংরাজি মাধ্যম স্কুল থাকতে পারে, কিন্তু যখন রেজাল্ট বেরোতো তখন আমরা দেখতাম পূর্ব মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, এই সমস্ত জেলার ছেলেমেয়েরা, এই সমস্ত জেলার ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতেন, দ্বিতীয় হতেন, তৃতীয় হতেন। কি ঠিক বলছি তো? ঠিক তো? একটা সময় ছিল গোটা রাজ্যের আপনি যেখানে খুশি চলে যান, যেখানে খুশি আপনি যে রাজ্যের মধ্যে চলে যান, এমন কোনো স্কুল খুঁজে পাবেন না যে স্কুলে অন্তত পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে না। যে কোনো স্কুল আপনি গোটা পশ্চিমবাংলার একদম কুচবিহার থেকে কাকদ্বীপ, ওদিকে দীঘা, ওদিকে জঙ্গলমহল, আপনি যে কোনো জায়গায় চলে যান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আপনি যে কোনো দিকে চলে যান, সব স্কুলে অন্তত সব স্কুল খুঁজলে আপনি একজন শিক্ষক শিক্ষিকা খুঁজে পাবেন, যে একজন শিক্ষক শিক্ষিকা, সে একজন শিক্ষক শিক্ষিকার বাড়ি অন্তত পূর্ব মেদিনীপুরে। এই তো পূর্ব মেদিনীপুর, এই তো পূর্ব মেদিনীপুরের মাটি, এই তো পূর্ব মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুরের মানে শিক্ষা, এই পূর্ব মেদিনীপুর মানে মেধা, জ্ঞান। একের পর এক সরকারি স্কুল,
বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনা শিখলো, নিজেদেরকে এগিয়ে নিয়ে গেল। 15 বছর হয়ে গেল পরিবর্তনের সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকার। 15 বছর আগে এই জেলা গর্ববোধ করতো যে এই জেলা পূর্ব মেদিনীপুরের মাটি, এই জেলা মাধ্যমিকে প্রথম হয়, মাধ্যমিকে দ্বিতীয় হয়, উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে দুর্গাপুজোর সময়তে হোক আর কালী পুজোর সময়তে হোক, যে ছুটি পড়ে বা গরমের ছুটিতে হোক, পূর্ব মেদিনীপুর জেলা এখন প্রথম স্থান অধিকার করে। কোনো শিক্ষার দিক থেকে নয়, দীঘায় নাকি এত মদের দোকান তৈরি করেছে আর এত মদ বিক্রি করছে, পূর্ব মেদিনীপুরের জেলা নাকি মদ বিক্রিতে প্রথম স্থান নিয়ে চলে আসছে। কার লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে? কোথায় যাবে এই জেলার ছেলেমেয়েরা? এই পাশের এলাকা নন্দীগ্রাম, আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আপনি ঠিক ভুল বলতে পারেন। সিঙ্গুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, শালবনী হতে পারে। আমরা যা করতে চেয়েছিলাম তা কি সিপিএমের জন্য করতে চেয়েছিলাম? আমরা নবান্ন তৈরি করে এসেছিলাম বস্ত্র ব্যবসায়ীদের জন্য। ওখানে আজকে আর বস্ত্র ব্যবসায়ীরা বসে না, ওখানে সবচেয়ে বড় ব্যবসায়ী বসে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় ব্যবসায়ী এখন নবান্নে বসে, গোটা রাজ্যকে তোলাবাজির কারবার করে দিয়েছে। আমরা নবান্ন করে এসেছিলাম, কিন্তু আমাদের 14 গোষ্ঠী কি এখন ওখানে বসে আছে নাকি? লাল ঝান্ডা নবান্ন তৈরি করে এসেছিল, তা লাল ঝান্ডা কি আদি অনন্ত কাল ধরে সরকার চালাতো? না, নবান্ন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের জন্য, সরকারের নবান্ন। আজকে সেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সচিবালয় খুলেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস, এই আসবার সময় নন্দকুমার থেকে ডান দিকে ঘুরে এলাম, সোজা চলে গেলে হলদিয়া। এত বড় শিল্প তালুক গড়ে তুললাম আমরা, এত শিল্প, এত কলকারখানা, হাজারে হাজারে ছেলেমেয়েরা ওখানে কাজ করতে যায়। আমরা তৈরি করেছিলাম, তা বলে কি আজকে আমরা সরকারে আছি? না, আমরা তৈরি করেছিলাম, কিন্তু সে তৈরি হওয়া জিনিস আজ রয়ে গেছে। সেখানে এই এলাকার ছেলেমেয়েরা, এই জেলার ছেলেমেয়েরা, পাশের জেলার ছেলেমেয়েরা, পাশের রাজ্যের ছেলেমেয়েরা এসে সেখানে কাজ করে খায়। আমরা নন্দীগ্রাম করতে চেয়েছিলাম, সিঙ্গুর করতে চেয়েছিলাম, শালবনী করতে চেয়েছিলাম। সে করতে চাওয়া নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু যা করতে চেয়েছিলাম তা সিপিএম এর জন্য করতে চাইনি, এই রাজ্যের জন্য করতে চেয়েছিলাম। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই দিন নন্দীগ্রাম নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। সেই দিন নন্দীগ্রাম নিয়ে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের বিরুদ্ধে শুধুমাত্র লাল ঝান্ডাকে সরিয়ে দেওয়ার জন্য মাওবাদী, বিজেপি, তৃণমূল একসাথে ভাই ভাই, দিদি ভাই, মোদি ভাই, রাজনাথ সিং সবাই মিলে এসে এই নন্দীগ্রামের বুকে, ওই সিঙ্গুরের বুকে, ওই শালবনীর বুকে মাওবাদীদেরকে সাথে নিয়ে লাল ঝান্ডাকে উৎখাত করবার জন্য যা কুৎসা সেদিনকে রটিয়েছিল, সেই কুৎসার পরিণাম আজকে লাল ঝান্ডাকে ভুগতে হচ্ছে না, সেই কুৎসার পরিণাম আজকে ভুগতে হচ্ছে এই বাংলার লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়েদেরকে। শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন যে মুখ্যমন্ত্রীর লোক এসে গুলি চালিয়েছে, আর মুখ্যমন্ত্রী বলেন না না, ও বাপ বেটা মিলে গুলি চালিয়েছে। আমরা সেদিনকে বলেছিলাম যে নন্দীগ্রামে যা হচ্ছে তা চক্রান্ত, এ বৃহৎ চক্রান্ত। এ চক্রান্তের ফলে আসলে রাজ্যটা পিছিয়ে যাবে। আজকে রাজ্যের কি অবস্থা আপনাদের কাছে আমরা জানতে চাইছি। কোথায় যাবে এই রাজ্যের ছেলেমেয়েরা? আপনার বাড়ির ছেলেমেয়েরা। আপনি আমাদেরকে পছন্দ করতে পারেন, আপনি আমাদেরকে অপছন্দ করতে পারেন, আপনি আমাদেরকে মন ভরে গালিগালাজ করতে পারেন, আপনি আমাদেরকে দু চোখে দেখলে নাও সহ্য করতে পারেন, কিন্তু দিনের শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন প্রশ্নের উত্তর তো দিতে হবে। আপনার বাড়ির ছেলেকে আপনি পড়াশোনা শেখালেন, আপনার বাড়ির মেয়েকে আপনি পড়াশোনা শেখালেন, চাকরি কোথায়, কাজ কোথায়, কলকারখানা কোথায়? আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে শিক্ষিত করলেন, আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পরে কোথায় যাবে, কোথায় কাজ করবে? আপনার বাড়ির ছেলেমেয়েরা দুবেলা দুমুঠো অন্ন, কর্মসংস্থান জোগাড় করবার জন্য এখন বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। তাই আমরা বলছি, এ রাজ্যের বুকে যদি না এই পরিবর্তনের সরকারের থেকে পরিত্রাণ পায়, তাহলে এই বাংলা আরও রসাতলে যাবে। এই বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে কোনো বড় ফুল ছোট ফুল নয়, লাল ঝান্ডাকে মজবুত করা ছাড়া, লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে চড়া ছাড়া, লাল ঝান্ডাকে আরও শক্তিশালী করা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না। আমাকে একটু আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে সেটিং নিয়ে কি বলবেন। আমি বললাম, আমরা আর বলছি না, বিজেপির সাংসদ এখন বলছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা আর কিচ্ছু বলছি না, আমরা যা বলার বলে দিয়েছি। এখন লোকে সমর্থন করছে, বলছে না তোমরা যা বলেছো তা ঠিক।